প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মাহফুজা চৌধুরী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট। আজকে অনার্স তৃতীয় বর্ষের ক্লাস বাংলাদেশের লোক প্রশাসন কোর্সের আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ। প্রথমে আমরা দেখি যে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন কি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে দুইটা ইংরেজি শব্দ নিয়ে গঠিত, একটা কি, একটা সেন্ট্রাল আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সেন্ট্রাল হচ্ছে কি কেন্দ্র, আর অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে প্রশাসন, মানে কেন্দ্রীয় প্রশাসন। এখানে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সমগ্র প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থান, যেখান থেকে এই প্রশাসনের সম্পূর্ণ অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করা যায়। উইকিপিডিয়াতে একটি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সংজ্ঞা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য লিডিং অফ প্রিসাইডিং বডি অর গ্রুপ অফ পিপল and the highest administrative department which oversees all lower departments of an organization. এখানে দুইটা স্পেলিং মিস্টেক আছে, এখানে ডাবল ই হবে, এখানে অর একটা হবে। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ। এখানে কি বলা হচ্ছে, বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনটা কীরকম আমরা একটু দেখি। বাংলাদেশের লোক প্রশাসন তার কার্যাবলী পরিচালনা করে এর দুটি স্তরকে ভিত্তি করে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যাবলী যা হয় তা হচ্ছে দুটি স্তর ভিত্তিক, দুটি স্তরকে ভিত্তি করে কার্যাবলী পরিচালনা করা হয়। একটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসন, অপরটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন, এই দুটি নামে পরিচিত। মাঠ প্রশাসন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন আবার কয়েকটি ভাগে বিভক্ত, যার কার্যাবলী সম্পাদন করে থাকে, কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কার্যাবলী সম্পাদন করে থাকে। এই বিভাগগুলো কি কি, একটা হচ্ছে বিভাগীয় প্রশাসন, আরেকটা জেলা প্রশাসন, একটা হচ্ছে উপজেলা প্রশাসন। এই প্রশাসনগুলোতে বিভক্ত হয়ে কার্যাবলী সম্পাদন করে থাকে, এটা হচ্ছে মাঠ প্রশাসনের ক্ষেত্রে। আর কেন্দ্রীয় প্রশাসনের ক্ষেত্রে হচ্ছে এই মাঠ প্রশাসন যে আছে, এই মাঠ প্রশাসনকে যে প্রশাসন নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় প্রশাসন বলে। এই যে উপজেলা, জেলা, বিভাগ, এই যে মাঠ প্রশাসনগুলো রয়েছে, এই তিনটা অ্যাডমিনিস্ট্রেশনের ভাগগুলো রয়েছে, স্তর রয়েছে, এই স্তরগুলোকে যে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে সেটাই হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে বাংলাদেশ সচিবালয়, তাই না? এই কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের রয়েছে অধস্তন কিছু কার্যালয় যা অধিদপ্তর, পরিদপ্তর, কর্পোরেশন ইত্যাদি নামে পরিচিত। বাংলাদেশ সচিবালয়কে বলা হয় সমস্ত প্রশাসনের স্থায়ী কেন্দ্র। বাংলাদেশ প্রশাসনকে কি বলা হয়, সমস্ত প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়। আর এই যে কেন্দ্রীয় প্রশাসনটা বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তা কতগুলো অধিদপ্তরে বিভক্ত, পরিদপ্তর, কর্পোরেশন এগুলোতে বিভক্ত। যেমন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কি রয়েছে, একটা অধিদপ্তর রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই অধিদপ্তরের আন্ডারে আমরা কার্যাবলী পরিচালনা করছি, মানে আমরা চাকরি করছি, তোমাদেরকেও কন্ট্রোল করা হচ্ছে। সচিবালয় বা সেক্রেটারিয়েট কি আমরা একটু দেখি। এখন যে একটু আগে বলা হলো যে বাংলাদেশ
দেশের যে প্রশাসনের স্নায়ুকেন্দ্র হচ্ছে সচিবালয়। এই সচিবালয়টা কি একটু আমরা সংজ্ঞাগুলো দেখি। সচিবালয় হচ্ছে সরকারের যাবতীয় কর্মকাণ্ড বাস্তবায়নের ও সরকারি নীতি কর্মসূচি যথাযথভাবে কাজে পরিণত করার জন্য নির্ধারিত কেন্দ্রবিন্দু। এখানে কি বলা হয়েছে, সচিবালয় হচ্ছে সরকারের যাবতীয় কর্মকাণ্ড বাস্তবায়নের ও সরকারি নীতি কর্মসূচি যথার্থভাবে কার্যে পরিণত করার, মানে ইমপ্লিমেন্ট যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে নির্ধারিত যে সেন্ট্রাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু রয়েছে সেটা হচ্ছে সচিবালয়। পলিসি মেকিং করা হয় কোথা থেকে, লেজিসলেচার থেকে। ওইখান থেকে যে পলিসিগুলো মেক করে তৈরি হয়ে আসে সেই পলিসিগুলোকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকে অ্যাডমিনিস্ট্রেশন অথবা এক্সিকিউটিভ বলা যায় যে নির্বাহী বিভাগ। এটা এখন নির্বাহী বিভাগটাই হচ্ছে সেক্রেটারিয়েট, হচ্ছে নির্বাহী বিভাগেরই অংশ। সচিবালয় নীতিমালা অনুযায়ী সচিবালয় হচ্ছে সরকারি মন্ত্রণালয় ও বিভাগসমূহের অফিসগুলোর একত্রিত অবস্থান। এখানে কি বলা হয়েছে যে সচিবালয়ের যে নির্দেশমালা রয়েছে সেই সচিবালয় নির্দেশমালা অনুযায়ী সচিবালয় হচ্ছে সরকারি মন্ত্রণালয় ও বিভাগসমূহের অফিসগুলোর একত্রিত অবস্থান। এক কথায় সচিবালয় হচ্ছে প্রশাসনিক স্নায়ুকেন্দ্র। এছাড়াও আমরা বলতে পারি যে সচিবালয় হচ্ছে সরকারের সকল মন্ত্রণালয় ও মন্ত্রণালয়সমূহের বিভিন্ন বিভাগের কার্যালয়গুলোর সমষ্টি, যেখানে কি করা হয় সংশ্লিষ্ট বিভাগের সাচিবিক কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে। সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যারা দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে সচিব বলা হয়। মানে এক একটা সচিবালয়ের যে বিভাগগুলো রয়েছে এক একটা বিভাগের যিনি প্রধান অথবা বিভাগ না থাকলে সচিবালয়ের যে ঊর্ধ্বতন সর্বোচ্চ কর্মকর্তা রয়েছেন সেখানে উনি হচ্ছেন সচিব। মানে পরবর্তীতে ওদের সচিবালয়ের গঠন কাঠামোটা দেখব। স্ট্রাকচার, এখানে সচিবালয়ে দু ধরনের কর্মকর্তারা কাজ করেন। একটা হচ্ছে দুইটা স্তর রয়েছে, একটা রাজনৈতিক স্তর, একটা প্রশাসনিক স্তর। রাজনৈতিক স্তরে কারা রয়েছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এরা হচ্ছেন রাজনৈতিক স্তর। আর প্রশাসনিক স্তরে রয়েছেন সর্বোচ্চ পর্যায়ে এখানে সচিব আছেন, একজন সচিব কাজ করেন। সচিবের আন্ডারে রয়েছেন অতিরিক্ত সচিব, এক বা একাধিক অতিরিক্ত সচিব থাকতে পারেন। আর এর নিচে রয়েছেন যুগ্ম সচিব, ক্রমান্বয়ে নিচের স্তরে উপসচিব, সিনিয়র সহকারী সচিব এক লাইনে হবে, তারপর হচ্ছে সহকারী সচিব। এটা হচ্ছে প্রশাসনিক স্তর। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, এটা প্রশাসনিক স্তর সচিবালয়ের। রাজনৈতিক স্তরে রয়েছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এরা হচ্ছে সচিবালয়ে কাজ করেন। বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কাঠামো যেটা দেখি, যে প্রশাসনিক কাঠামোর মধ্যে কী কী রয়েছে, যে এটা হচ্ছে কতগুলো মন্ত্রণালয় বিভক্ত, যেহেতু এটা কতগুলো মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত। মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে কতগুলো বিভাগ, সংযুক্ত দপ্তর, জেলা প্রশাসন রয়েছে এগুলো। বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কাঠামোকে আমরা এভাবে দেখাতে পারি। এখন আমরা দেখি সচিবালয়ের বৈশিষ্ট্য। সচিবালয়ের বৈশিষ্ট্যের মধ্যে কি আছে এখানে, আমি শুধু বৈশিষ্ট্যগুলো বলে যাচ্ছি। লোক প্রশাসনের শীর্ষ সংস্থা। বাংলাদেশের সমগ্র প্রশাসনকে যদি মানবদেহের সাথে তুলনা করা হয় তাহলে সচিবালয় হচ্ছে এই দেহের হৃৎপিণ্ড। লোক প্রশাসনের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ সংস্থা, শীর্ষ সংস্থা হচ্ছে সচিবালয়। সচিবালয় থেকে সারা দেশের যে প্রশাসনিক কার্যক্রমগুলো রয়েছে সমস্ত কিছু কন্ট্রোল করা হয়, সেখান থেকে পরিচালনা করা হয়। তারপরে হচ্ছে স্তরভিত্তিক প্রশাসন।
স্তরভিত্তিক প্রশাসনের হচ্ছে বাংলাদেশ সচিবালয় আমরা একটু আগে দেখেছি যে স্ট্রাকচারের যে স্তরভিত্তিক রয়েছে এটা বাংলাদেশ সচিবালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা স্তরভিত্তিক প্রশাসন সমগ্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষে অবস্থান করলেও বাংলাদেশ সরকারের শীর্ষে অবস্থান করেন কি বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব অথবা সচিব একটা যে কোনো একটা মন্ত্রণালয় একটা মন্ত্রণালয়ের প্রধান রাজনৈতিক প্রধানমন্ত্রী থাকেন আর প্রশাসনিক প্রধান থাকেন হচ্ছেন সচিব তাহলে একটা মন্ত্রণালয়ের প্রধান থাকেন কি সচিব তার অধীনে অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব সিনিয়র সহকারী সচিব সচিবরা কাজ করে থাকেন এই যে পদমর্যাদা ভিত্তিক তাদের স্তর বিন্যাসটা রয়েছে এটাই স্তরভিত্তিক প্রশাসন সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা তারপরে কি হচ্ছে এটা হচ্ছে সচিবালয় হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা বাংলাদেশ সচিবালয় সমগ্র লোক প্রশাসনের স্নায়ু কেন্দ্র বলা হয়েছে লোক প্রশাসনের প্রতিটি স্তরের নীতি নির্ধারণীতে সচিবালয়ে রয়েছে একক আধিপত্য সরকারের যে সমস্ত কার্যাবলী বা সমস্ত সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচিবালয় কি করে থাকে নীতি নির্ধারণ করে থাকে এই সচিবালয়ের পরামর্শ ছাড়া লোক প্রশাসনের কোনো স্তরে নীতি নির্ধারণ করা হয় না তারপরে কি এটা দেশবাসীর আশা আকাঙ্ক্ষার অন্যতম উৎস এটা বলতে কি বোঝাচ্ছে এখানে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা প্রধান উৎস হচ্ছে কি দেশে আইনসভা বা জাতীয় সংসদ এই যে জাতীয় সংসদে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে যে সমস্ত আইন প্রণয়ন করা হয়ে থাকে সেই আইনগুলোকে বাস্তবায়ন করে থাকে সচিবালয়ের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে বা এক্সিকিউটিভের মাধ্যমে সেই এক্সিকিউটিভের অংশই হচ্ছে যে সচিবালয় সেটা আমি আগেও বলেছি এক্সিকিউটিভ বা শাসন বিভাগ যাকে আশ্রয় করে তার কার্যাবলী সম্পাদন করে থাকে তা হচ্ছে সচিবালয় শাসন বিভাগ বা এক্সিকিউটিভ যাকে আশ্রয় করে তার কার্যাবলী সম্পন্ন করে থাকে সেইটাই হচ্ছে সচিবালয় আইন বিভাগে প্রণীত আইন কিভাবে বাস্তবায়িত হবে তা সচিবালয় প্রথমে ঠিক করে পরে তা বাস্তবায়ন করে তার মানে হচ্ছে এই যে দেশবাসী যে আশা আকাঙ্ক্ষার অন্যতম উৎস সেটা হচ্ছে সচিবালয় আইন প্রণয়ন করে থাকে লেজিসলেচার সেখান থেকে যে আইনগুলো প্রণীত হয় সেগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে যে এক্সিকিউটিভের মাধ্যমে তার মাধ্যমে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে সরকারি নীতি বাস্তবায়ন সচিবালয়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কি সরকারের নীতিমালা বাস্তবায়নকারী যন্ত্র হিসাবে কাজ করে কি সচিবালয় সরকারের নীতিমালা বাস্তবায়নের প্রতিটি পদে তদারক করে ঠিকমতো বাস্তবায়িত না হলে তার জন্য কি করা হয় জবাবদিহিতা রয়েছে জবাবদিহিতা করে এবং সরকারের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কি করে এই কার্যক্রম পরিচালনা করে থাকে আমলাতান্ত্রিকতা সচিবালয়ে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সম্ভবত সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হচ্ছে আমলাতান্ত্রিকতা আমলাতান্ত্রিকতা কি আমলাতান্ত্রিকতা প্রশাসনের ভিত্তিভূমি হচ্ছে সচিবালয় আমলাতান্ত্রিক প্রশাসনের কখনো এটা ইতিবাচক অর্থে কখনো এটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় মূলত সরকারের আমলা বলতে যাদেরকে বোঝায় সেই সমস্ত আমলাদের সর্বোচ্চ কর্তা ব্যক্তিগণ এই সচিবালয়ে কাজ করে থাকেন সেই কারণেই সচিবালয়ের কার্যাবলীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি আমলাতান্ত্রিকতা এটা পজিটিভলি ইউজ করা হয় আবার নেগেটিভলিও ইউজ করা হয় তারপরে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন বাংলাদেশের লোক প্রশাসনের যতগুলো স্তর রয়েছে তার শীর্ষস্থান বা কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে বাংলাদেশ সচিবালয় প্রশাসনের সমস্ত কার্যাবলীর কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয় অন্য কথায় বলা যায় যে সচিবালয়কে কেন্দ্র করে বাংলাদেশে সমগ্র প্রশাসনিক কার্যক্রম ব্যবস্থা আবর্তিত হয় জন্য এটা হচ্ছে একটা কেন্দ্রীয় প্রশাসন
তারপরে হচ্ছে কি নীতিমালা প্রণয়ন। সচিবালয়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নীতিমালা প্রণয়ন। সচিবালয়ে শুধু সরকারের নীতিমালা বাস্তবায়ন করেই ক্ষান্ত হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রণয়নের কার্যাবলীও সচিবালয় করে থাকে। সরকার যখন আইন প্রণয়ন করে থাকে তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উক্ত মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীগণ সেই আইনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন। অর্থাৎ আইনসভা যখন আইন প্রণয়ন করে, আইনসভা মানে কি জাতীয় সংসদকে বোঝাচ্ছে, লেজিসলেচার বা জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ বা আইনসভা যখন আইন প্রণয়ন করে তার পূর্বে সচিবালয়ের অভিজ্ঞ সরকারি কর্মচারীদের পরামর্শ গ্রহণ করা হয়। এই যে আইন প্রণয়ন করা হয় বা নীতিমালা প্রণয়ন করা হয়, সেই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কিন্তু সচিবালয়ে যারা কাজ করে থাকেন সেখানে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা হয় একটা আইন প্রণয়নের ক্ষেত্রে। এই জন্য হচ্ছে তারা নীতিমালা প্রণয়নে অংশগ্রহণ করে থাকেন, এটা একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে স্থায়ী সরকারি কার্যালয়। সচিবালয়টা হচ্ছে কি স্থায়ী সরকারি কার্যালয়। সরকারি যতগুলো স্থায়ী কার্যালয় আছে তার মধ্যে সচিবালয় অন্যতম ও প্রধান। এখন আমরা দেখি সচিবালয়ের দায়িত্ব ও কর্তব্য কি। সচিবালয় কি কি কাজ করে থাকে। বাংলাদেশের সচিবালয় লোক প্রশাসনের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে নানাবিধ দায়িত্ব পালন করে থাকে। এগুলো হলো নীতি প্রণয়ন। প্রথমটাই হচ্ছে কি নীতি প্রণয়ন। নীতি প্রণয়নের ক্ষেত্রে দেখা যায়, আমি একটু আগেই বলেছি যে লেজিসলেচার যে পলিসিগুলো নিয়ে থাকে, যে আইন প্রণয়ন করে থাকে, সেই আইন প্রণয়নের ক্ষেত্রে সচিবালয়ে যে কর্তা ব্যক্তিরা রয়েছেন, সচিবালয়ে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কি করেন, তারা এই নীতি প্রণয়নের ক্ষেত্রে তারা প্রথমেই হচ্ছে নীতি প্রণয়নটা সচিবালয় তারা নীতি প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকেন, যে সচিবালয়ে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এখানে সাধারণজ্ঞ বিশেষজ্ঞের ব্যাপার আছে। আবার হচ্ছে যে লেজিসলেচারের ক্ষেত্রে যারা আইন সভার সদস্য, তারা অনেক ক্ষেত্রে যে একটা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে যথাযথ জ্ঞান তাদের থাকে না অনেক ক্ষেত্রে। তখন কি করা হয়, সেই পলিসি মেকিংয়ের জন্য সচিবালয়ে যারা কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব, তাদের পরামর্শ নিয়ে থাকেন এবং তারা যখন একটা পলিসি মেকিংয়ে পার্টিসিপেট করে কোনো একটা ধারণা দিয়ে থাকেন, সেই ধারণার প্রেক্ষিতে পলিসিটা নেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 55(6) উপধারা অনুযায়ী রাষ্ট্রপতি যে রুলস অফ বিজনেস 1996 জারি করলে এই অনুযায়ী কি করা হয়, মন্ত্রণালয়, বিভাগ, বেতন অফিস সহ অন্যান্য দপ্তরের জন্য একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়। এইটা অনুযায়ী এই নির্দেশিকাতে বলা হয়েছে যে সচিবালয়ের কোনো কোনো দপ্তর কোনো কোনো ধরনের বিষয়ের উপর নীতিমালা তৈরি করতে পারবে। মানে এখানে বলা হয়েছে যে নীতিমালা প্রণয়ন করতে পারবে কোনো কোনো ক্ষেত্রে, সেটা রুলস অফ বিজনেস অনুযায়ী সচিবালয়কে দেওয়া হয়েছে তার ক্ষমতাটা। এই ক্ষমতা বলে সচিবালয় সময় সময়ে বিভিন্ন সময় উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য নীতিমালা প্রণয়ন করে থাকে। আবার সেটা হচ্ছে লেজিসলেচারকে পরামর্শ প্রদান করে থাকে নীতি প্রণয়নের ক্ষেত্রে। তারপরে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে সচিবালয়ে পরিকল্পনা প্রণয়ন করে থাকে। বাংলাদেশ সরকারের বিশেষায়িত একটি মন্ত্রণালয় আছে যার একমাত্র কাজ পরিকল্পনা তৈরি, গবেষণা ও বাস্তবায়ন বিষয়ে কাজ করা।
হচ্ছে কি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে পরিকল্পনা প্রণয়নের জন্য। তারপরে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত মূল্যায়ন। হ্যাঁ, এটা আমরা দেখি যে সচিবালয়ের প্রায় প্রতিটি মন্ত্রণালয় বিভাগে বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন নামে রয়েছে। মূল্যায়ন পরিবীক্ষণ নামে একটি শাখা রয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়েই। সেটা তোমরা মন্ত্রণালয় ওয়েবসাইটে ঢুকলে যে দেখবে একটা সাধারণ শাখা, বিশেষ শাখা, গোপনীয় শাখা, তারপরে হচ্ছে যে এটা কি যে মূল্যায়ন ও পরিবীক্ষণ শাখা, এরকম অনেকগুলো শাখা রয়েছে আলাদা আলাদা কাজ করার জন্য। যে প্রশিক্ষণ শাখা, উন্নয়ন শাখা, এরকম শাখা রয়েছে। এই শাখাগুলো মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করে থাকে। এই যে মূল্যায়ন পরিবীক্ষণ বিষয়ক যে শাখাটা রয়েছে সেই শাখা কি কাজ করে, যে মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করে থাকে। সচিবালয় যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে অথবা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে তার মূল্যায়ন করে থাকে ওই নির্দিষ্ট শাখা। তারপর হচ্ছে আইনসভার সহায়ক। আইনসভার সহায়ক বলতে এখানে বোঝাচ্ছে যে বাংলাদেশের প্রধান আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে দেশটির আইনসভা বা জাতীয় সংসদ। এই যে বাংলাদেশের সচিবালয় এই সংস্থার প্রধান সহায়ক হিসেবে কাজ করে। আইন প্রণয়ন, বাস্তবায়নের পরিকল্পনা, আইনসভায় প্রশ্ন উত্থাপন, জবাবদিহি করা ইত্যাদি বিষয়ে সহায়তা প্রদান করে থাকে। আইনসভাকে নানাভাবে সহায়তা করে থাকে। নীতি প্রণয়নের ক্ষেত্রে এই সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হচ্ছে সাহায্য করে থাকেন, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন অথবা আইনটা তৈরি অনেক সময় তৈরি করে দিয়ে থাকেন। তারপর হচ্ছে মন্ত্রীকে সহায়তা করা। মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন, রাজনৈতিক প্রধান হচ্ছেন একজন মন্ত্রী আর প্রশাসনিক প্রধান হচ্ছেন একজন সচিব। এখানে যে একটি মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধানের যে মন্ত্রী থাকেন উনি হচ্ছেন সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য, 5 বছরের জন্য, যতদিন সংসদ থাকে ততদিনের জন্য তিনি থাকেন। আবার হচ্ছেন একজন সচিব কিন্তু হচ্ছে পার্মানেন্ট, উনি হচ্ছে একজন স্থায়ী কর্মকর্তা, আমলাতন্ত্রের সদস্য উনি। যেহেতু তিনি স্থায়ী, তাহলে তার জ্ঞান এবং দক্ষতাটা অনেক ক্ষেত্রে বেশি হয়ে থাকে। এই এমত অবস্থায় যে মন্ত্রীগণ সচিবালয়ের কর্মচারী বৃন্দের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, যে কোনো একটা কাজের ক্ষেত্রে। যে সচিবালয় স্বতঃস্ফূর্ত সহায়তা ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় সফল হতে পারে না। এখানে মন্ত্রীকে সহায়তা করা হচ্ছে সচিবালয়ের আরেকটি কাজ। বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সাথে যোগাযোগ। বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। অর্থনীতিতে দ্রুত অগ্রগতির সাথে বিশ্ব রাজনীতিতেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে দেখা যায় যে বিদেশে অবস্থিত বাংলাদেশের যে কূটনৈতিক মিশনগুলো রয়েছে, অন্য একটা রাষ্ট্রের সাথে যোগাযোগের জন্য যে কূটনৈতিক মিশন বা আমাদের যে প্রেরণ করা হয়, তারা কি করে মিশনের সাথে যোগাযোগ করে থাকে সচিবালয়ের মাধ্যমে। বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কূটনৈতিক মিশনগুলোর সাথে যোগাযোগ, এটা আরেকটা সচিবালয়ের কাজ। দেশের বাইরে বিভিন্ন দেশে যেমন বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে, তেমনি বাংলাদেশেও বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন রয়েছে। বাংলাদেশে অবস্থিত এই সমস্ত বৈদেশিক কূটনৈতিক মিশনের সাথে সার্বিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে হয়ে থাকে, কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আরেকটা হচ্ছে বৈদেশিক রাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তির সাথে যোগাযোগ। সচিবালয়ের আরেকটি দায়িত্ব কর্তব্য কি, বৈদেশিক রাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তির সাথে যোগাযোগ। মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক বৈদেশিক রাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে পত্রালাপ, চিঠি প্রেরণ করে থাকে, এগুলাকেই সচিবালয়ের মাধ্যমে বা কূটনৈতিক মিশনের মাধ্যমে করতে হয়। কোনো প্রতিষ্ঠান অথবা ব্যক্তির সাথে যে সরাসরি পত্র যোগাযোগের ক্ষেত্রে কোনো অনুলিপি কি করা হয়, সেই অনুলিপিগুলো সরাসরি প্রেরণ করা হয় না, সংশ্লিষ্ট মিশনে প্রেরণ করতে হয়। এই সংশ্লিষ্ট মিশনে প্রেরণ করতে হয়, যা কি করা হয় সচিবালয়ের কাজের আওতা, সচিবালয়ের মাধ্যমে করা হয় এটা।
তারপরে হচ্ছে আইন প্রণয়নের উদ্যোগ। আইন প্রণয়নের সাথে জড়িত প্রতিটি প্রস্তাব, আইনগুলো প্রথমে যেগুলো আইনে পরিণত হয় সেগুলো প্রথমে জাতীয় সংসদে প্রস্তাব আকারে প্রেরণ করা হয়। এটা আইন প্রণয়নের সাথে জড়িত প্রতিটি প্রস্তাব কি করা হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ, মন্ত্রণালয়ের আন্ডারে এক বা একাধিক বিভাগ থাকে মন্ত্রণালয়গুলোতে, সেই মন্ত্রণালয় বা বিভাগ অনুমোদনের জন্য মন্ত্রিসভার নিকট পেশ করতে হয়। উক্ত প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন লাভ করলে উহাকে বিল অথবা ক্ষেত্রবিশেষে অধ্যাদেশ আকারে একটি আইনগত কাঠামো দেওয়া হয়। এই ক্ষেত্রে কি করা হয়, এই যে এই উদ্যোগগুলো গ্রহণ করে থাকে সচিবালয়। আইন প্রণয়নের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রস্তাব প্রেরণ। এটা হচ্ছে খসড়া আইন প্রণয়নের ক্ষেত্রে হবে। খসড়া আইন প্রণয়নের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রস্তাব প্রেরণ, এটা সচিবালয়ের আরেকটা কাজ। এছাড়াও আরও অনেকগুলো কার্যাবলী রয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক খসড়া আইন প্রস্তুতকরণ, এই যে খসড়া আইনগুলো প্রস্তুত করে থাকে, কি করা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগগুলো খসড়া আইনগুলো প্রণয়ন করে থাকে বা তৈরি করে থাকে। তারপর হচ্ছে বেসরকারি সদস্যের বিল, বাজেট প্রণয়ন, আর অনেকগুলো কার্যাবলী রয়েছে। বেসরকারি সদস্যের বিল, বাজেট প্রণয়ন, প্রধানমন্ত্রী সময়ে সময়ে আদিষ্ট অন্যান্য আদেশ, প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে আদেশগুলো দিয়ে থাকেন সেই আদেশগুলো পালন করা, সে কাজগুলো পরিচালনা করা সচিবালয়ের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। একটা হচ্ছে বৈদেশিক সরকারের সাথে যোগাযোগ, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের সাথে যে যোগাযোগ করা হয় সেটা হচ্ছে সেই সচিবালয়ের মাধ্যমে করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় থেকে যোগাযোগটা করা হয়ে থাকে। আর যোগাযোগটা করা হয়ে থাকে কাদের মাধ্যমে, একটু আগে বলা হয়েছে যে কূটনৈতিকদের মাধ্যমে। যে কোনো একটা চিঠি যখন প্রেরণ করা হয় সেটা কিন্তু সরাসরি প্রেরণ করা হয় না, সেটা কূটনৈতিক মিশনে প্রেরণ করা হয় সংশ্লিষ্ট সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে। তারপরে সচিবালয়ের আরেকটি কাজ হচ্ছে নাগরিক সেবা প্রদান। মূলত হচ্ছে নাগরিক সেবা প্রদানটাই হচ্ছে প্রধান কাজ। নাগরিকদের সেবা প্রদান করার জন্য সচিবালয় যে রাষ্ট্রের জনগণের জন্য যে আইন প্রণয়ন করা হয়ে থাকে সেই আইনগুলো বাস্তবায়নের সাথে জড়িত রয়েছে সচিবালয়, এবং সমস্ত রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল করে সচিবালয়। তারপরে রয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ব্যবস্থাপনা। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ব্যবস্থাপনা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেটা কি, কেন্দ্রীয় প্রশাসন হিসাবে সচিবালয়। আমরা দেখলাম যে বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন, এখানে আমি একটু রিপিট করছি। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনে প্রথমে আমরা দেখেছি যে কেন্দ্রীয় প্রশাসনটা স্তর ভিত্তিক, একটা হচ্ছে মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন। হ্যাঁ, মাঠ প্রশাসনে রয়েছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আর কেন্দ্রীয় প্রশাসনে রয়েছে সচিবালয়। সেই সচিবালয়টাও হচ্ছে কি স্ট্রাকচার আমরা দেখলাম কি স্তর ভিত্তিক। সচিবালয়ে কত যে পদমর্যাদা অনুযায়ী যে বিভিন্ন স্তরে বিভক্ত রয়েছেন কর্মকর্তারা, এক একজন একটা দায়িত্ব পালন করে থাকেন। সেখানে আবার রাজনৈতিক কর্মকর্তা রয়েছেন, আবার প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে সচিবালয়ের বৈশিষ্ট্য, সচিবালয় কি কি রয়েছে, তারপর সচিবালয়ের দায়িত্ব কর্তব্য, সচিবালয় কি কি কাজ করে থাকে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের গঠন ও কার্যাবলী আলোচনা করা। বাংলাদেশ সচিবালয়টা কীভাবে গঠিত সেটা এবং তার কার্যাবলী, সচিবালয় কি কি কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, অনেক ভালো থাকবে।